সো আমরা এখন দেখবো অর্থনীতি প্রশ্নের শুরুতে আমরা দেখছি হচ্ছে কয়লা নিয়ে একটু কথাবার্তা বলবো। কয়লা কি জিনিস? কয়লা হচ্ছে যে 70% মোর দেন 70% কার্বন সমৃদ্ধ এক ধরনের শিলা, যেটা কিনা বার্নেবল, যেটা বার্ন করে আমাদেরকে হিট প্রডিউস করার জন্য সাহায্য করে। কয়লা পরে হচ্ছে হিট প্রডিউস করে, সেটা দিয়ে আমরা স্টিম বানাই, স্টিম দিয়ে টারবাইন করে ইলেকট্রিসিটি প্রডিউস করি। সো যেটা কিনা ধরো অনেক হঠাৎ করে একটা সভ্যতা মাটি চাপা পড়ে গেছে, বা একটা সময় ছিল যখন একটা অনেক বিশাল পরিমাণ বন জঙ্গল এখানে ছিল, হঠাৎ করে বন্যা হয়েছে, বন্যায় পলিমাটি আসছে, এসে একদম পুরা ঘর বাড়ি সব ডুবাই নিয়ে গেছে, গাছপালা সব মাটির নিচে চাপা পড়ে গেছে। সো অনেক বছর যাচ্ছে ওই মাটির নিচে চাপা পড়ে, মাটির নিচে টেম্পারেচারের কারণে এবং ওই প্রচুর প্রেসারের কারণে আলটিমেটলি ওই গাছপালাগুলো আলটিমেটলি কনভার্ট হচ্ছে কয়লায়, যেখানে এখানে কার্বন থাকতেছে মোর দেন 70% কার্বন থাকবে, বা কার্বন বেসড কম্পাউন্ড গুলো থাকবে আর কি। সো কয়লার বাংলাদেশে মজুদ কিন্তু পাঁচটা কয়লা খনি আছে। তো তার মধ্যে সবচেয়ে বড় কয়লা খনিটা হচ্ছে জামালগঞ্জে, যেটার গভীরতা হচ্ছে 640 থেকে 1058 মিটার। মানে আমি কয়লা পাবো হচ্ছে 640 মিটার গভীরে গেলে, দেন 1058 মিটার পর্যন্ত কয়লা পাওয়া যাবে। আর যার মজুদ হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশে 1050 মেট্রিক টন মজুদ আছে ওই কয়লা খনিতে। আর বড়পুকুরিয়ার লিখলাম কেন? বড়পুকুরিয়া হচ্ছে মোটামুটি সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম রিজার্ভের একটা কয়লা খনি বলা যায়, কারণ বড়পুকুরিয়ার গভীরতা 129 থেকে 509 এবং এর মেট্রিক টন মজুদ হচ্ছে 390 মেট্রিক টন। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই আমরা কেন জামালগঞ্জ কে সিলেক্ট না করে, কারণ এখানে মজুদ বেশি, কেন বড়পুকুরিয়াকে সিলেক্ট করলাম? রিজন হয় বিকজ আমি যদি জামালগঞ্জ থেকে কয়লা আহরণ করতে চাই আমাকে 640 মিটার গভীরে যেতে হবে। বড়পুকুরিয়া থেকে করতে গেলে আমি কিন্তু ইজিলি 129 থেকেই পাচ্ছি। তার মানে আমার জন্য সহজ কোথায় থেকে উত্তোলন করা? বড়পুকুরিয়া থেকে। দ্যাটস আমরা বড়পুকুরিয়া থেকে উত্তোলন করতেছি আর কি। তো যাই হোক, এখন জামালগঞ্জ থেকে এত গভীরে উত্তোলন করা একটু মুশকিল, একটু ব্যয়বহুল, এবং এর ক্ষেত্রে অনেক টাকা পয়সা খরচ হবে, যেটা কিনা এফোর্ড করে আলটিমেটলি যতটুকু কয়লা উত্তোলন করবে সেটা বেনিফিটেড কিছু হবে না বা প্রফিটেবল কিছু হবে না। এই জন্য বড়পুকুরিয়াতে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। তো কয়লার মান কেমন হবে? এবং এটা মনে রাখবে, বাংলাদেশের কয়লার মান কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের কয়লার মানের থেকে অনেক অনেক বেশি পরিমাণে ভালো। বাট প্রবলেম আছে, কিছু প্রবলেমগুলোর জন্য আমরা আসলে কয়লা উত্তোলন করে নিজেদের কয়লা নিজেরা ব্যবহার করতে পারতেছি না, বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। তো কয়লার মান ব্যাপারটা ডিপেন্ড করে কয়েকটা টার্মের উপর। একটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু পরিমাণ কয়লাকে পোড়াইলাম, সে কত বিটিইউ তাপ উৎপন্ন করে দিল। বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট, 1 বিটিইউ মানে 2.145 ক্যালোরি। তার মানে আমি যদি বলি একটা কয়লার ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 500 বিটিইউ, তার মানে ওইটাকে 500 ইন্টু এটা দিয়ে গুণ করে আলটিমেটলি যত ক্যালোরি হবে ওই কয়লাটাকে পড়লে এত ক্যালোরি হিট প্রডিউস হবে আর কি। সো ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার থাকলে যেটা হয় কয়লার মান কমে যায়। কেন কমে যায়? বিকজ ধরো ময়েশ্চার আছে, তার মানে কি আমি যখন কোনো একটা কয়লার ওয়েট নিব, ওয়েট নিলে পরে আলটিমেটলি কি হবে? ময়েশ্চার থাকার মানে কয়লার ওয়েটটা আসবে আলটিমেটলি বেশি। ধরো আমি 100 কেজি কয়লা নিলাম, তার মধ্যে ময়েশ্চার আছে 10%, তার মানে তার মধ্যে 10 কেজি হচ্ছে ময়েশ্চার। সো এটা কিন্তু ক্যালোরিফিক ভ্যালুর জন্য এটা কিন্তু ভালো না। ময়েশ্চার কন্টেন্ট অবশ্যই ক্যালোরিফিক ভ্যালু কমায় দেয়। ফিক্সড কার্বন জিনিসটা কি? কার্বন কিন্তু নর্মালি কার্বন অন্যান্য কম্পাউন্ডের সাথে মিলে একটা কম্পাউন্ড আকারে কার্বন থাকতে পারে, অথবা শুধু কার্বন কম্পাউন্ড থাকতে পারে। ওই যে উচ্চ চাপ এবং তাপ হয়েছে ওই প্রসেসে কার্বন কম্পাউন্ড গুলো ভেঙে শুধু কার্বন তৈরি হয়ে থাকতে পারে। সেই ফিক্সড কার্বনের পরিমাণ যত বেশি হবে ক্যালোরিফিক ভ্যালু তত বেশি হবে। অ্যাশ কন্টেন্ট মানে হচ্ছে তার মধ্যে মেটাল অক্সাইড কেমন আছে। মেটাল অক্সাইড যদি বেশি থাকে তাহলে অবভিয়াসলি ওই ময়েশ্চার কন্টেন্টের মধ্যে তার ক্যালোরিফিক ভ্যালু কমে যাবে। ভোলাটাইল সাবস্টেন্স বলতে যেটা থাকে কার্বন ডাইঅক্সাইড অর কার্বন মনোক্সাইড, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস থেকে থাকে। তো ভোলাটাইল সাবস্টেন্স গুলো থাকলে যেটা হবে, তুমি যখন কয়লাকে পোড়াবা তখন এরা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু ইনক্রিজ করতে সাহায্য করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সালফার গুলা কয়লাতে থাকে হচ্ছে সালফার পিরাইটস আকারে বা পিরাইট আকরিক আকারে থাকে। তো এই সালফার যদি থাকে কয়লাতে, যখন আমরা কয়লাকে বার্ন করবো তখন এখান থেকে আলটিমেটলি হাইড্রোজেন সালফেট প্রডিউস হবে। এই হাইড্রোজেন সালফেটটা যদি অ্যাটমসফিয়ারে যায় সেটা কি পরিবেশের জন্য ক্ষতিকর, এবং সেটা হচ্ছে আলটিমেটলি অ্যাসিডেনের জন্য দায়ী হয়ে থাকতে পারে। সো দ্যাটস ওয়াই সালফার বেশি থাকে যেসব কয়লাতে, সেসব কয়লা ব্যবহার করা হয় না। এবং বাংলাদেশের কয়লাতে সালফারের পরিমাণ অনেক কম। দ্যাটস ওয়াই বলছিলাম যে বাংলাদেশের কয়লার মান হচ্ছে খুব ভালো। বাট প্রবলেম ইজ দ্যাট আমরা বড়পুকুরিয়া থেকে যে কয়লা উত্তোলন করতেছি, আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই আমরা তো খুব ইজিলি কয়লা উত্তোলন করতে পারতেছি, আমার গভীরতা খুব কম, মেট্রিক টন মোটামুটি 390 মেট্রিক টন, খুব ভালো অ্যামাউন্টেরই কয়লা, কিন্তু কথা হচ্ছে এটা করে লাভ নাই কেন? কারণ কয়লা উত্তোলন করার জন্য যেটা লাগবে আমার, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রয়োজন, যে ইলেকট্রিসিটির প্রয়োজন সেটা কিভাবে উৎপন্ন করা হয়? সেই উৎপন্ন করা হচ্ছে এই বড়পুকুরিয়া থেকে যে কয়লা উৎপন্ন করা হয়, এই কয়লার একটা সার্টেন পোর্শনকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য ইউজ করে দিই। সো একটা সার্টেন পোর্শন কয়লাকে ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য ইউজ করে দেন যে কয়লাটা পাচ্ছে এটা থেকে আলটিমেটলি খুব একটা বেনিফিট হয় না। সো দ্যাটস ওয়াই বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করে এটা যে আমরা আমাদের দেশের জন্য ইউজ করব সেইটা কিন্তু আমাদের জন্য সুইটেবল হচ্ছে না। সো এই জন্যই
বাইরে থেকে কয়লা কিনে নিয়ে আসতে হচ্ছে। সো কয়লা নিয়ে মোটামুটি কথাবার্তা গেল। আর এখন যদি আমরা ন্যাচারাল গ্যাস নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই, বাংলাদেশের ন্যাচারাল গ্যাসের ফিল্ড কয়টা আছে? বাংলাদেশের ন্যাচারাল গ্যাসের ফিল্ড আছে অনেকে বলে 28টা, কেউ বলে 29টা, কেউ বলে 26টা, কেউ বলে 27টা, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা আছে। সো একটা অথেন্টিক সোর্স হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কয়লা ফিল্ডের সংখ্যা হচ্ছে, সরি গ্যাস ফিল্ডের সংখ্যা হচ্ছে 28টা। সো হয়তো বা আমি আজকে বলছি 28টা, আর 2 মাস পরে নতুন একটা কয়লা ফিল্ড হবে সেটা হয়ে যাবে 29টা। সো এই জায়গায় অথেন্টিকেশন নিয়ে একটু প্রবলেম হতে পারে। ওকে, যাই হোক, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউরিয়া প্রোডাকশন কি করে করা লাগে। সো আমরা বেসিক্যালি ইউরিয়া উৎপাদনের জাস্ট একটা বেসিক আইডিয়া নিব, কজ ইউরিয়া উৎপাদনের ব্যাপারটা এত সহজ না। ইউরিয়া উৎপাদন করতে গেলে বহুত ঝক্কি ঝামেলার ব্যাপার স্যাপার আছে, বহুত ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং, যারা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আসল এসেন্সটা পাই তাহলে একটা ইউরিয়া ইন্ডাস্ট্রিতে যেতে হবে। ইউরিয়া ইন্ডাস্ট্রিকে বলে হেভি ইন্ডাস্ট্রি, কজ এটা একটা স্বয়ংসম্পূর্ণ ইন্ডাস্ট্রি এবং সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যদি চিন্তা করা হয় ওয়ার্ল্ডে, তার মধ্যে ইউরিয়া ইন্ডাস্ট্রিগুলোকে আমরা বলতে পারি নাম্বার 1 এর দিকে থাকবে। সো ইউরিয়া প্রোডাকশন করা হয় কিভাবে? ইউরিয়া প্রোডাকশন করার জন্য বেসিক্যালি আমাদের অ্যামোনিয়া দরকার হয়। এই যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে আলটিমেটলি আমরা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করি, দেন সেটাকে ডিকম্পোজ করে হচ্ছে ইউরিয়া আর পানি উৎপন্ন হয়। ফার্স্ট অফ অল অ্যামোনিয়া কোথা থেকে পাবো? অ্যামোনিয়া পাবো নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে। ওই ক্যাটালিস্ট ম্যাটেরিয়াল সাবজেক্ট লাগবে, এগুলো দিয়ে আমরা অ্যামোনিয়া পাই। বাট কথা হচ্ছে নাইট্রোজেন কোথা থেকে পাবো? নাইট্রোজেন হচ্ছে ক্রায়োজেনিক সেপারেশন অফ এয়ার। আমরা জুল থমসন ইফেক্টের নাম শুনছি না? জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করে এয়ার থেকে নাইট্রোজেনটাকে লিকুইফাইড করে দেন লিকুইফাইড নাইট্রোজেনটাকে এক্সট্রাক্ট করা হয়। সো এই যে নাইট্রোজেন পেলাম, হাইড্রোজেন কোথা থেকে পাবো? আমার তো পরে কার্বন ডাইঅক্সাইড লাগবে। সেজন্য যেটা করা হয়, মিথেনকে স্টিম দিয়ে ক্র্যাক করে, ভাঙে, ক্র্যাকিং মানে ভাঙা, স্টিম দিয়ে ভাঙে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন প্রডিউস করে। বাট আমার কিন্তু অ্যামোনিয়া বানাতে শুধু হাইড্রোজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার নাই। তাহলে আমার কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনকে সেপারেট করতে হবে। সো এই যে সেপারেশন টেকনিক আমি যেটা করলাম, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের মিক্সচারের মধ্যে পটাশিয়াম কার্বনেটের সলিউশন দিলাম, পটাশিয়াম বাইকার্বনেট পেলাম। তাহলে বাইকার্বনেট থেকে হাইড্রোজেন আলাদা হয়ে গেল, দেন এই পটাশিয়াম বাইকার্বনেটটাকে আবার ডিকম্পোজ করে কার্বন ডাইঅক্সাইড ফেরত পেলাম। সো আমি এখানে হাইড্রোজেন ইউজ করে অ্যামোনিয়া বানাচ্ছি, আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে পরের স্টেপে গিয়ে কি বানাচ্ছি? ইউরিয়া বানাচ্ছি। ওকে, সো ব্যাপার হচ্ছে আমরা কিন্তু যে ন্যাচারাল গ্যাস পাই, ন্যাচারাল গ্যাসে কিছু পরিমাণ সালফার থাকে অথবা সালফার বেসড কম্পাউন্ড থাকে, অর্গানিক সালফার বেসড কম্পাউন্ড। তো শুরুর দিকে যেটা করা হয়, গ্যাসটা যখন মেইন লাইন থেকে বা তিতাস থেকে বা যেই ইউরিয়া ইন্ডাস্ট্রি যে গ্যাস কোম্পানি থেকে গ্যাস নেয় তাদের লাইন থেকে যখন আসে, তখন সেটাকে ডিসালফারাইজ করতে হয়। হাইড্রোজেন পাস করলে পর আলটিমেটলি হাইড্রোজেন সালফাইড প্রডিউস হয়। হাইড্রোজেন সালফাইডটা জিঙ্ক অক্সাইডের মধ্যে দিয়ে পাস করে, জিঙ্ক অক্সাইডটা যেটা করবে জিঙ্ক সালফাইড আকারে এটাকে ট্র্যাপ করে ফেলবে এবং ওয়াটার প্রডিউস হবে এবং গ্যাসটা খুব ইজিলি এখান থেকে বের হয়ে যাবে। ওটাকে নকআউট ড্রামে পাঠানো, নকআউট ড্রাম থেকে আলটিমেটলি এটাকে মিথেনটাকে স্টিম ক্র্যাক করে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন প্রডিউস করে, কার্বন ডাইঅক্সাইডকে পটাশিয়াম কার্বনেট সলিউশন দিয়ে সেপারেশন করে হাইড্রোজেনটাকে দিয়ে অ্যামোনিয়া বানায়। নাইট্রোজেন কোথা থেকে আসে? ক্রায়োজেনিক সেপারেশন অফ এয়ার। দেন নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হলো, দেন অ্যামোনিয়াটাকে স্টোর করে, বিকজ অ্যামোনিয়া প্রোডাকশন রেট অনেক বেশি বাট ইউরিয়া প্রোডাকশন রেট অনেক কম। সো অ্যামোনিয়া স্টোর করার জন্য বিশাল অ্যামোনিয়া ট্যাঙ্কার আছে, যেটা কিনা 5000 মেট্রিক টন বা 10,000 মেট্রিক টনও অ্যামোনিয়াকে লিকুইড অবস্থায় স্টোর করতে পারে। সো লিকুইড অ্যামোনিয়া স্টোর হতে পারে অথবা সরাসরি ইউরিয়া প্রোডাকশনে পাঠিয়ে দেওয়া হয়। ওই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুটো মিলে অ্যামোনিয়াম কার্বনেট প্রডিউস করে, দেন আলটিমেটলি সেখান থেকে ইউরিয়া পাওয়া যায়। এখানে টেম্পারেচার 180 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার হচ্ছে 130 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবং এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড থেকে যে অ্যামোনিয়াম কার্বনেট প্রডিউস এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া কনভার্টার, ইউরিয়া কনভার্টার, যেখানে কিনা অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ইউরিয়াতে কনভার্ট হয়। কার্বামেটটা থেকে আলটিমেটলি আমরা যদি ওয়াটার রিমুভ করি 1 মোল ওয়াটার, তাহলে আলটিমেটলি আমি ইউরিয়া পাচ্ছি। তার মানে কার্বামেট সলিউশন থেকে আমাকে যেটা করতে হবে, এটাকে কনসেন্ট্রেটেড বানাতে হবে, ইভাপোরেট করে ওয়াটারটাকে সেপারেট করে দিতে হবে। সো আলটিমেটলি আমি ইউরিয়া পাবো। তো শুরুতে এটার কনসেন্ট্রেশন যা থাকবে, আলটিমেটলি এই ইউরিয়া সলিউশনের কনসেন্ট্রেশনে অ্যাপ্রক্সিমেটলি 98%, তার মধ্যে 2% ময়েশ্চার থাকে। সো এখন এই ইউরিয়া সলিউশনটা পাওয়ার পরে ইউরিয়া সলিউশন থেকে আমি কি গ্র্যানুলার ইউরিয়া চাই, না নাকি গুটি ইউরিয়া চাই, না নাকি প্রিল্ড ইউরিয়া চাই, তার উপরে বেসিস করে ওটাকে প্রিলিং টাওয়ার অথবা গ্র্যানুলেটরে পাস করা হয়। সো প্রিলিং টাওয়ার বাংলাদেশে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো প্রিলিং টাওয়ারে প্রিল্ড ইউরিয়া বানায়। তো বাংলাদেশের দুইটা ইন্ডাস্ট্রি যারা হচ্ছে গ্র্যানুলার ইউরিয়া বানায়, একটা হচ্ছে শাহজালাল আর একটা হচ্ছে জামালপুর আর কি, যেটা কিনা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামে পরিচিত। সো যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড হচ্ছে বাংলাদেশে গ্র্যানুলার ইউরিয়া বানায় এখনো, শাহজালাল শুরু হয়েছে মাত্র 2 বছর হয়েছে। সো এখন কথা হচ্ছে আমরা ইউরিয়া দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে গ্লাস এবং সিরামিক। সো আমরা এখন দেখবো হচ্ছে গ্লাস কি করে বানায়। গ্লাসের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সিলিকা, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম অক্সাইড। সো এখন এই সিলিকা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের এই সিলিকাটা কালেক্ট করা হচ্ছে বিজয়পুর থেকে। তো গ্লাসের আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে কালেট মানে হচ্ছে ভাঙা কাঁচের টুকরা। তো আমরা দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে টোকাইরা এই ভাঙা কাঁচের টুকরা কালেক্ট করে, ওরা কাঁচের টুকরাগুলো কালেক্ট করে ওই কাঁচের ইন্ডাস্ট্রিতে আবার ওই মানে বিভিন্ন ভাঙা হয়ে যায়। কালেটটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টসের সাথে ইউজ করা হয়, সেটা অ্যানিলিং এর সুবিধা হয়। অ্যানিলিং কি জিনিস? যখন কোনো একটা হাই টেম্পারেচার আসে কোনো একটা সাবস্টেন্স, এটাকে ঠান্ডা করতে হবে, কুল করতে হবে। যখন আমি কুলিংটা খুব আস্তে আস্তে করবো, মানে ধীরে ধীরে কুলিং করবো, সেটাকে বলা হচ্ছে অ্যানিলিং।
যেমন আমরা ছোটবেলায় দেখছি যে হারিকেনের চিমনি, অনেকে হারিকেনের চিমনি দিয়ে পড়ালেখা করছে। সো হারিকেনের চিমনির মধ্যে না বাইরে থেকে একটু পানি ছিটা মারলে দেখবা যে চিমনিটা ফেটে যায়, কারণ ভেতরের টেম্পারেচার অনেক বেশি, বাইরের হঠাৎ করে টেম্পারেচার কমে গেছে, সো বাইরের পার্টটা স্কুইজ হতে গিয়ে গ্লাসটা ফেটে যায়। তো এরকম যখন আমরা গ্লাস বানাই, গ্লাস বেসিক্যালি প্রডিউস করা হয়, তখন গ্লাসকে যদি গ্লাস মেল্ট লিকুইড অবস্থায় থাকে, মানে মেল্ট অবস্থায় থাকে, মেল্ট থেকে এটাকে সলিড করা হয়। তো সলিড গ্লাসটা হঠাৎ করে ঠান্ডা করতে গেলে না সারফেসটা ফেটে যাবে, ক্র্যাকড হয়ে যাবে। সো এই ক্র্যাকিংটা যাতে না হয় সেটার সুবিধার জন্য কালেট মানে ভাঙা কাচের টুকরো ইউজ করা হয়। কালেট ইউজ করার একটা অসুবিধা আছে। অসুবিধা বলতে আমি যেই কালেটটা নিচ্ছি সেটা যে কোন টাইপের গ্লাস, এটার কম্পোজিশন আমার জানা নাই, কি কি ম্যাটেরিয়ালস আছে তার মধ্যে সেটা আমার জানা নাই। সো আমি যেই ম্যাটেরিয়ালসগুলোর সাথে ইউজ করতেছি সেক্ষেত্রে গ্লাসটার এক্স্যাক্ট কম্পোজিশন কি আমার পক্ষে বলা একটু মুশকিল, ডিপেন্ড করে আমি কত পরিমাণ কালেট দিচ্ছি। যদি আমি কালেটের পরিমাণ অনেক বেশি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার গ্লাসটা খুব বাজে কোয়ালিটির গ্লাস হবে। সো এই যে মেইন ইনগ্রেডিয়েন্টসগুলো এগুলো কালেক্ট করে এগুলোকে আলটিমেটলি শুরুতে যেটা করা হয় একদম ফাইন পাউডার বানানোর জন্য যেটা করে, এটা পালভারাইজ করে মানে চূর্ণ বিচূর্ণ করে, বল মিলিং করে চূর্ণ বিচূর্ণ করে এটাকে হচ্ছে রিয়েক্টরে দেওয়া হয়, যেখানে কিনা 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এদেরকে হিটেড করা হয়। হিটেড করলে আলটিমেটলি এই যে গ্লাসের বেসিক এই স্ট্রাকচারটা ফর্ম করে এবং এটা হচ্ছে মেল্টেড অবস্থায় থাকে। সো দেন সেটাকে আমরা হচ্ছে অ্যানেলিং করি। অ্যানেলিং করি বলতে ধরো আমি একটা গ্লাস বানাবো, আমি হচ্ছে একটা টেবিলের গ্লাস বানাবো, সেটাকে ফর্মার মধ্যে দিতে হবে, দিয়ে ওই টেবিলের ফর্মার মধ্যে রেখে দিয়েছে আস্তে আস্তে কুল করতে হবে। সো আস্তে আস্তে কুলিং করে অ্যানেলিং করে গ্লাস ফর্মেশন করা হবে। সো এইভাবে কেটে কেটে বিভিন্ন শেপে বিভিন্ন সাইজে গ্লাস হচ্ছে বাজারে বিক্রি করা হয়। বাট পয়েন্ট ইজ দ্যাট আমরা কিন্তু কিছু কালারফুল গ্লাস দেখি, যে কিছু কিছু গ্লাস আছে একটু কালার আছে, কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো কালারফুল গ্লাসগুলোর জন্য তাহলে একটা কালারিং ম্যাটেরিয়াল দরকার, সেটা হচ্ছে যে কোবাল্ট অক্সাইড হতে পারে, নিকেল অক্সাইড, ম্যাগনেস অক্সাইড, আয়রন অক্সাইড। তুমি যেই টাইপের কালার চাও তার উপরে ভিত্তি করে তুমি কালারিং ম্যাটেরিয়ালস ইউজ করবা। সো কালারিং ম্যাটেরিয়ালস ইউজ করা হয় কখন, যখন মেল্ট প্রডিউস হয়ে যায়, মেল্ট প্রডিউস হয়ে যাওয়ার পরে দেন কালারিং ম্যাটেরিয়ালস ইউজ করা হয়ে থাকে। ওকে, সো গ্লাস কিন্তু শুধু যে নর্মালি একটা ডিফারেন্ট মানে টাইপের গ্লাস আছে তা কিন্তু না, অনেক ধরনের গ্লাস হয়ে থাকে। সো আমি যদি জাস্ট জেনারেল গ্লাসের কথা বলি, জেনারেলি গ্লাস হচ্ছে এই কম্পোজিশনের। বাট কিছু কিছু গ্লাস আছে যেমন হচ্ছে অপটিক্যাল গ্লাস, যেগুলো চশমায় ব্যবহার করে থাকে, সেই গ্লাসগুলোর ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে লেড গ্লাস। বিকজ নর্মালি যেসব মেটাল অক্সাইড যেমন সোডিয়াম অক্সাইড থাকতেছে, সিলিকা থাকতেছে, যদি সেটাতে কিছু পরিমাণে পটাশিয়াম অক্সাইড আর লেড অক্সাইড ইউজ করা হয় দেন সেটার নাম হচ্ছে লেড গ্লাস। এখন আমি চাচ্ছি বড় সিলিকেট গ্লাস, সো আমাকে যেটা ইউজ করতে হবে তার সাথে কিছু পরিমাণে B2O3 ইউজ করতে হবে, আলটিমেটলি সেই গ্লাসের নাম হচ্ছে তখন বড় সিলিকেট গ্লাস। ওকে, সো আমি যেই ধরনের গ্লাস চাই আমাকে যেটা করতে হবে বেসিক ইনগ্রেডিয়েন্টের সাথে ওই টাইপের প্রপার্টি শো করে ওরকম একটা ম্যাটেরিয়াল যোগ করে গ্লাসের নাম চেঞ্জ করতে হবে। সো এটা বুলেট প্রুফ গ্লাসের নাম শুনছি, বড় সিলিকেট গ্লাস। এবং কিছু কিছু গ্লাস আছে দেখবা যে দেখা যায় যে মাইক্রোওয়েভের ভেতরে ইউজ করছে বা হাই টেম্পারেচার একটা রিয়েক্টর বা একটা ফার্নেসের ভেতরে গ্লাস ইউজ করছে। সো ওগুলো হচ্ছে এর ভেতরে রিফ্রাক্টরি ম্যাটেরিয়ালস অনেক বেশি পরিমাণে অ্যাড করা হয়। রিফ্রাক্টরি ম্যাটেরিয়ালস কারা, যারা কিনা হাই টেম্পারেচার রেজিস্ট করতে পারে। সো নাও কাম টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ সিরামিক্স। সিরামিক্স হচ্ছে কি ভাই, পোড়া মাটির জিনিসপত্র। বাট পোড়া মাটি না, অ্যাকচুয়ালি মাটির জিনিসপত্র পোড়ানো হচ্ছে, এটা আমরা মাটির জিনিসপত্র হিসেবে ব্যবহার করে থাকি। ওইটার সিরামিকের ম্যাটেরিয়ালসের মধ্যে একটু পার্থক্য আছে। সিরামিকের র মেটেরিয়াল হচ্ছে চায়না ক্লে, ফেল্ডস্পার, সিলিকা, যেটা কিনা রিফ্রাক্টরি ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে। রিফ্রাক্টরি ম্যাটেরিয়াল কি একটু আগে বলছি। ফেল্ডস্পার কি জিনিস, এটা ইউজ করা হয় হচ্ছে ফ্লাক্সিং এজেন্ট। ফ্লাক্সিং এজেন্ট কি জিনিস, এটা কিনা বিগালক হিসেবে কাজ করে। এটা আমরা পড়ছি ওই আকরিক নিষ্কাশনের সময় পড়া হয়েছিল, অ্যালুমিনিয়াম আকরিক নিষ্কাশনের সময়। সো চায়না ক্লে এটা বেসিক্যালি এটা চায়না থেকে আনা বলে এটার নাম হচ্ছে চায়না ক্লে। তবে বিজয়পুর থেকে মাঝে মাঝে ক্লে আনা হয় বাংলাদেশে, জন্য নাম হচ্ছে বিজয়পুর ক্লে। তবে চায়না ক্লে বেশি পরিমাণে ইউজড হয়ে থাকে। সো এই সিরামিকের এই ম্যাটেরিয়ালস গুলা এবং তার সাথে আরো কিছু পরিমাণে রিফ্রাক্টরি ম্যাটেরিয়াল যোগ করা হয়, যেন ওই সিরামিক ম্যাটেরিয়ালসটাকে প্রায় 1400 ডিগ্রি থেকে 1500 ডিগ্রিতে এটাকে হিটেড করে বার্ন করা হয়। সো এই টেম্পারেচারে যাতে সে রেজিস্ট করতে পারে, সেটাতে ফেটে না যায়, ব্রেকডাউন না করে, জন্য হচ্ছে আমরা রিফ্রাক্টরি ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি। সো যেটা করা হয় শুরুতে, এই যে আমার যে মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলিকে কালেক্ট করা হয়। কালেক্ট করে আমি তো সিরামিক বানাবো, যেমন আমরা কাদামাটির যদি কোনো একটা ইকুইপমেন্টস বানাই বা কাদামাটির কোনো একটা পটারি জিনিস বানাবো, সো ওই জিনিসটা বানাতে গেলে না শুরুতে মাটি হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে দেন হচ্ছে পানি দিয়ে কাদা মানে ডো বানাইতে হয় আর কি। সো এরকম ডোতে আমাকে যাইতে হবে এই ম্যাটেরিয়ালস গুলোকে দিয়ে। সো শুরুতে যেটা করা হয় এগুলোকে ধরো ক্রাশিং করা হয়, ক্রাশিং করে ছোট ছোট সাইজ করে ফেলে, বড় বড় আকার থেকে ছোট ছোট সাইজ করে ফেলে। সো ক্রাশিং করার পর আলটিমেটলি আরেকটু ছোট করার জন্য যেটা করা বল মিলিং করা হয়। বল মিলিং মানে এরকম দেখতে, আমি জাস্ট সিম্পলি যদি একটু দেখানোর চেষ্টা করি, বল মিল হচ্ছে এরকম। তো এটা অনেকটা ওই যে বিভিন্ন সময় দেখা যায় যে বিল্ডিং যখন বানায় তখন ঢালাইয়ের জন্য যে কংক্রিট ইউজ করে, কংক্রিটটাকে মিক্স বানানোর জন্য যে একটা রিভলভিং মেশিন আছে ওই মেশিন টাইপের। তো ওটার ভেতরে কিছু সংখ্যক বল থাকে, স্টিলের বল, বিভিন্ন শেপের, বিভিন্ন ছোট বড় মিলায় আর কি। তো এটার ভেতরে আমার এই ক্রাশড মানে যেই স্যাম্পল মানে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে ওগুলোকে এর ভেতরে ইনপুট দেওয়া হয়, যেটা রিভলভ করতে থাকে। তো যখন রিভলভ করে একটা বল
স্টিলের বল, সেটার ভিতরে নিডেড স্টিলের বলগুলো এটা হিট করতে থাকে ওই সার্ফেসের সাথে, আমার এই যে বল মিলের সার্ফেসের সাথে হিট করে আলটিমেটলি এটার সাইজ অনেক 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 ছোট হয়ে যায়। বাট ইন দ্য মিন টাইম ক্রাশিং এবং বল মিলিং এর মাঝখানে ম্যাগনেটিক সেপারেশন ইউজ করা হয়, যেটাকে ম্যাগনেট ইউজ করে ম্যাগনেটিক সেপারেশনের মাধ্যমে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আছে কিনা সেটাকে রিমুভ করে ফেলা হয়। বল মিলিং করার পর এটাকে হচ্ছে আমার স্লারি বানাতে নেওয়া হবে। স্লারি মানে সোজা সাপটা কথা কাদামাটি, পানি যোগ করব, কাদামাটি বানাবো, দেন সেখান থেকে ডো তৈরি করতে হবে। সো স্লারি করার পর এটাকে পাম্প করে এটাকে হচ্ছে তোমার ফিল্টার প্রেসে নিয়ে যাওয়া হয়, যেখানে পানি সরায় ফেলে জাস্ট ওই ডোটা রাখা হবে বা কাদামাটিটা রাখা হবে। সো স্লারিটার এমন পরিমাণে তরলতা, মানে স্লারিটা এটার ভিসকোসিটি বেশি হওয়া যাবে না, ভিসকোসিটি এমন একটা রেঞ্জে থাকতে হবে যাতে করে এটাকে পাম্পিং করে ফিল্টার পর্যন্ত নিতে পারি। ফিল্টার প্রেস বলে এটাকে। ফিল্টার প্রেস থেকে যেটা বের হয় দেন সেটাকে এক্সট্রুডার মেশিনে পাঠানো। এক্সট্রুডার মেশিন যেটা করে সে হচ্ছে এরকম লম্বা লম্বা কাদামাটির ডো সে বের করে দেয়। সো দেন এই এক্সট্রুডার মেশিনের থেকে আসার পর এটাকে লম্বা লম্বা করে এরকম করে জাস্ট একটা ক্রস সেকশন নেওয়া হয়। ক্রস সেকশন নিয়ে দেখা হয় তার মধ্যে কোনো ধরনের কোনো বাবল ফর্মেশন হয়েছিল কিনা। কারণ যদি বাবল ফর্মেশন হয়, যখন আমি এটাকে হাই টেম্পারেচার হিট করবো তখন যেটা ফোস্কার মতো পড়ে যাবে। সো প্লেট বা যেই ধরনের ম্যাটেরিয়ালস বানাবো সেটা নষ্ট হয়ে যাবে। সো এই যে কাটা হইলো, এই যে অংশটা, ধরো আমি একটা প্লেট বানাবো, তাহলে এতটুকু অংশটাকে নিয়ে যেটা করতে হবে ফর্মার মধ্যে দিয়ে এরকম একটা প্লেটের মতো শেপে নিয়ে আসতে হবে তাকে। আনলাম, এখনো কিন্তু তার মধ্যে ময়েশ্চার রয়ে গেছে। সো এরকম একটা প্লেটের মতো শেপে নিয়ে আসার পরে ধরো আমি প্লেট বানাবো যেহেতু, দেন এটাকে হিটেড করা হবে অ্যাপ্রক্সিমেটলি 90 to 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। জাস্ট আস্তে আস্তে এটা ময়েশ্চারটাকে রিমুভ করবে। এটা হচ্ছে তোমার রোটারি ড্রায়ার ইউজ করা হয়। সো হিট করে 90 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করে করে কিছু পরিমাণ ময়েশ্চার রিলিজ করা হলো। হঠাৎ করে যদি বেশি পরিমাণে হিট দেওয়া হয় তাহলে যেটা হবে ফেটে যাবে। যেমন আমরা যখন মাটির জিনিসপত্র বানাই তখন আচ্ছা যদি আমরা রোদে শুকাই, দেখা যায় যে মাটির জিনিস বানায় রোদে দিছি, বিকালবেলা গিয়ে দেখলাম যে ফেটে গেছে। সেই জন্য কন্ট্রোলড ওয়েতে হিটেড করতে হবে, বিকজ হঠাৎ করে সার্ফেসের ময়েশ্চার সব রিমুভ হয়ে গেলে ফেটে যাবে। ওই এক্সট্রুড করার পর এক্সট্রুডার থেকে দেন এটাকে হিট ফর্মিং করে হিটেড করতে হবে। হিটেড করে 90 থেকে 120 হিট করে দেন সেটাকে আবারও এটা ফার্নেসে পাস করা হয়, যেখানে এটাকে 600 ডিগ্রিতে বার্ন করে, এবং এটার নাম হচ্ছে বিস্কিট ফায়ারিং। এটা একটা ইন্টারেস্টিং নাম। কেন এটার নাম বিস্কিট ফায়ারিং? বিস্কিট ফায়ারিং নাম এই অর্থে কারণ এটাকে যখন 600 ডিগ্রিতে বার্ন করে, এটাকে বার্ন করার পর এটা কালারটা একটা বিস্কিটের মতো হয়। বিস্কিট বানানোর পরে যেরকম কালার থাকে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড বিস্কিট ফায়ারিং। সো বিস্কিট ফায়ারিং করার পরে এর উপরে গ্লেজিং করা হয়। নাও কাম টু দ্য হোয়াট ইজ গ্লেজিং। আমরা সিরামিকের ম্যাটেরিয়াল যদি কখনো বাসায় ভেঙে থাকে দেখবা যে ফাটার পরে উপর থেকে একটা পাতলা আস্তরণ চলে গেছে, যেখানে খুব গ্লেজি একটা সারফেস এবং স্মুথ সারফেস। ভেতরে কিন্তু দেখবা যে আমরা যেই ম্যাটেরিয়ালগুলোকে পোড়াইছি আস্তে আস্তে কিন্তু 120 দেন হচ্ছে 600 পোড়াইছি, পোড়ার পরে যে ভেতরের অংশটা সেখান থেকে পোর আছে একটা সাবস্টেন্স হিসেবে থাকে। এই গ্লেজিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় কিছু সংখ্যক রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল, সামথিং লাইক দিস, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এই জিনিসগুলোকে পাউডার ফর্মে নিয়ে এগুলোকে হচ্ছে স্লারি তৈরি করে এগুলার করে ধরো আমি একটা প্লেট বানাইছিলাম না, প্লেটটাকে ভেতরে ডুবাই দেয়, তাহলে প্লেটের উপরে এগুলো একটা লেয়ার ফর্ম করে। দেন এই গ্লেজড করার পরে দেন এই গ্লেজড ম্যাটেরিয়ালসটাকে নিয়ে পাস করা হয় হচ্ছে আবারও 1400 থেকে 1450 ডিগ্রি সেন্টিগ্রেডের ফার্নেসে। ওই ফার্নেসের মধ্যে সেটা 24 ঘন্টা বার্ন করা হয়। 24 ঘন্টা বার্ন করার পরে যেটা আসে সেটা আলটিমেটলি হচ্ছে আমাদের সিরামিকের প্লেট, এবং প্লেটের মধ্যে মাঝখানে কিছু কিছু ডিজাইন দেখা যায়। সো ডিজাইনের স্টিকার আটকে দেওয়া হয়। দেন এটাকে আবার 800 ডিগ্রিতে বার্ন করলে পরে যেটা হয় স্টিকারটা পার্মানেন্টলি সেট হয়ে যায়। সো এই হচ্ছে মোটামুটি সিরামিক প্রোডাকশনের টেকনিক, কি করে সিরামিক প্রোডাক্ট প্রোডাকশন করা হয়। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি কয়েকটা ইন্ডাস্ট্রি দেখলাম। এই ইন্ডাস্ট্রিগুলো থেকে নানান ধরনের দূষণ বা দূষক পদার্থ পরিবেশে নির্গত হয়, বা আমাদেরকে যেটা করতে ইন্ডাস্ট্রিতে প্রসেস শেষ হওয়ার পর এটাকে পরিবেশে ছেড়ে দিতে হয়, বা আমাদেরকে পানিতে ছেড়ে দিতে হবে, ওয়েস্ট ওয়াটার থাকলে পানিতে রিলিজ করে দিতে হবে। বাট পয়েন্ট ইজ দ্যাট আমাদেরকে কিন্তু ওই ওয়েস্ট ওয়াটারের একটা সার্টেন লেভেল থাকা লাগবে, যে ওয়েস্ট ওয়াটারের একটা নির্দিষ্ট পিএইচ এর হইতে হবে। পিএইচটা 7.5 থেকে 8.5 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। এই পিএইচ আমরা নদীতে ছাড়তে পারি, বা এর বিওডি লেভেলের একটা নির্দিষ্ট লেভেল আছে। এত বিওডি লেভেল হলে পরে বিওডি লেভেল ধরো বিওডি লেভেল যদি কম হয় তাহলে আমি ছাড়তে পারবো, বেশি হলে ছাড়তে পারবো না। এটাকে যেটা করতে হবে আগে অর্গানিক ওয়েস্টগুলোকে ডিকম্পোজ করে দেন নদীতে ছাড়তে হবে, তাহলে নদীর ইকোসিস্টেম নষ্ট হবে আর কি। সো এর জন্য আমাদেরকে যেটা করতে ইফলুয়েন্টগুলোকে ট্রিটমেন্ট করতে হয়, ট্রিটমেন্ট করে নদীতে ছাড়তে হয়। সো ট্রিটমেন্ট করার জন্য আমরা ইলেকট্রোলাইসিস করতে পারি, ক্যাটালাইটিক প্রসেস অ্যাপ্লাই করতে পারি, বা ওইটা কোনো একটা অর্গানিক কম্পাউন্ড যেটা কিনা আমি বাতাসে ছাড়তে হবে সেটাকে আমি ক্যাটালাইটিক প্রসেসের মাধ্যমে পরিবেশের জন্য কম হার্মফুল করে রিলিজ করতে পারি, বা জীব প্রযুক্তি ব্যবহার করতে পারি। সো ইলেকট্রোলাইসিসটা বেসিক্যালি করা হয় সে সকল ইন্ডাস্ট্রিগুলোতে যেখান থেকে হেভি মেটাল রিলিজড হয়। হেভি মেটালগুলো নর্মালি আয়নাইজড অবস্থায় থাকে। সো আমরা যদি ইলেকট্রোলাইসিস করি তাহলে যেটা হবে যে আমরা ক্যাথোড ওই মেটালগুলোকে ইজিলি মেটাল আকারে জমা করে ফেলতে পারবো। তাহলে আমরা ইজিলি হচ্ছে ওই পানিটাকে বা ওই ওয়াটার স্যাম্পলটাকে আমরা হেভি মেটাল রিমুভ করে ছাড়তে পারতেছি। ক্যাটালাইটিক প্রসেসটা যেটা যে অর্গানিক কম্পাউন্ড যেগুলো থাকে, যেগুলো আমাকে এয়ারে বা
রিলিজ করতে হচ্ছে, বা অর্গানিক কম্পাউন্ডটাকে আমাকে হয়তো নদীতে রিলিজ করতে হতো লিকুইড ফর্মে বা অ্যাকোয়াস ফর্মে, সেটাকে যদি আমি ক্যাটালাইস্ট ইউজ করে যদি এটাকে ডিকম্পোজ করে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং নাইট্রোজেনে কনভার্ট করতে পারি, দ্যাট মিনস এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন বেস বা নাইট্রোজেনাস বেস যেসব অর্গানিক কম্পাউন্ড এবং কার্বন বেস হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, এদেরকে আমরা যেটা করতে পারি এই গ্যাসে কনভার্ট করতে পারি বা ওয়াটারে কনভার্ট করতে পারি। সো আলটিমেটলি আমি কিন্তু ডিরেক্টলি কম্পাউন্ডটাকে রিমুভ করতেছি না। ওকে, নেক্সট জীব প্রযুক্তি প্রয়োগ। এটা হচ্ছে যেটা যে কোনো একটা ওয়াটার স্যাম্পল, এটা হচ্ছে মানে পানির মধ্যে প্রচুর পরিমাণে অর্গানিক ওয়েস্ট আছে, যেটা কিনা বললাম হচ্ছে তার বিওডি ভ্যালু হচ্ছে অনেক বেশি, তার মানে তার মধ্যে অর্গানিক ওয়েস্টের পরিমাণ অনেক বেশি। এর জন্য যেটা লাগুনিং করা হয়, লাগুনিং মানে একটা খোলা পুকুরের মতো জায়গায় আমরা হচ্ছে ওই ওয়াটার স্যাম্পলটাকে রেখে দিই, তাহলে এয়ার থেকে অক্সিজেন গিয়ে যেটা করবে ওয়াটারের মধ্যে যে ব্যাকটেরিয়া বা অন্য আদার অর্গানিজমগুলো আছে ওগুলো ওই অক্সিজেনকে নিয়ে মানে অক্সিজেন দিয়ে ওই সাবস্টেন্সগুলোকে অক্সিডাইজড করে তাদের স্ট্রাকচার ভেঙে দিবে, মানে ডিকম্পোজ করবে, বন্ড ব্রেক করে দিয়ে আলটিমেটলি তাদেরকে কার্বন ডাইঅক্সাইড ওর ওয়াটার কনভার্ট করে দিবে আর কি। সো এইভাবে আমরা অর্গানিক ওয়েস্ট বা অর্গানিক কম্পাউন্ড এবং কোন একটা হেভি মেটালকে অ্যাটমসফিয়ারে রিলিজ করা থেকে বাঁচাতে পারে আর কি। সো আরেকটা ব্যাপার যেটা করা হয় যে ধরো কোন একটা এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে আমার ওয়াটারের পিএইচ হয়ে গেছে 7.5 বা 8 একটু বেশি, তাহলে যেটা করতে হবে নিউট্রালাইজ করতে হবে, নিউট্রালাইজেশন করে দেন রিমুভ করা হয়। তো ওয়াটার ট্রিটমেন্টে কোয়াগুলেশন পড়ছি আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারে কর্মমুখী রসায়নে। কোয়াগুলেশন ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো কলয়েডাল সাবস্টেন্স বা কলয়েডাল ইম্পিউরিটিস ওয়াটার স্যাম্পলে থাকে সেটাকে কোয়াগুলেট করার জন্য একটা কোয়াগুলেটিং এজেন্ট ইউজ করা হয়। তো যে সকল ইন্ডাস্ট্রি থেকে ওয়াটার প্রচুর পরিমাণে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ওয়াটার দরকার হয়, সো ওয়াটারটাকে যখন রিমুভ করা হয় তার মধ্যে যে কলয়েডাল পার্টিকেলগুলো আছে ইম্পিউরিটিস আকারে ওগুলোকে কোয়াগুলেন্ট অ্যাড করে বা অ্যালুমিনিয়াম সালফেট অ্যাড করে কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে এগুলোকে সেটেল ডাউন করে দেন পানিটাকে রিমুভ করা হয় আর কি। সো এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যাপারটা মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট একটা টপিক দিয়ে আজকের এই লেকচারটা শেষ করবো, সেটা হচ্ছে ন্যানো পার্টিকেল ও ন্যানো কণা। ন্যানো পার্টিকেল এটা একটা ইমার্জিং সাইট। ন্যানো পার্টিকেল নিয়ে প্রতিদিন হচ্ছে 5টা গবেষণা পেপার পাবলিশড হয়, তার মানে বুঝতেই পারতেছি এটা একটা ইমার্জিং সাইট। ন্যানো পার্টিকেলসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার আকার খুব ছোট হওয়াতে তার সার্ফেস এরিয়া অনেক বেশি হয়, তো সার্ফেস এরিয়া বেশি তার রিঅ্যাক্টিভিটি অনেক বাড়ে। সো ন্যানো পার্টিকেল নিয়ে সবচেয়ে প্রথম যেটা হয় মানে ন্যানো কণা আবিষ্কার হয়, যেটার নাম হচ্ছে বাকমিনস্টার ফুলারিন। তো এটা অনেকটা দেখতে একটা ফুটবলের মতো, যেখানে কার্বন 60, এটা হচ্ছে কার্বন 60 ফুলারিন। সো ন্যানো পার্টিকেলের ডেফিনেশন যদি আমরা দিতে যাই যে কাকে আমরা ন্যানো পার্টিকেল বলবো, সেই ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটা ডাইমেনশন যদি 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয় কোনো একটা সাবস্টেন্সের, দ্যাট উইল বি কল্ড এ ন্যানো পার্টিকেল। তার মানে আমি যদি বলি যে আচ্ছা একটা সাবস্টেন্সের তার লেংথ 1 কিলোমিটার, তার উইডথ হচ্ছে ধরো 2 কিলোমিটার, বাট তার হাইটটা এটা হচ্ছে 1 ন্যানোমিটার, এটাকে আমি ন্যানো পার্টিকেল বলতে পারবো। আবার উইডথ ধর হচ্ছে যে 2 ন্যানোমিটার আর হাইট হচ্ছে 1 ন্যানোমিটার, বাট লেংথ হচ্ছে 1 কিলোমিটার, এটাও অলসো একটা ন্যানো পার্টিকেল। আবার এমন হইতে পারে যে এটা 10 ন্যানোমিটার, এটা হচ্ছে 2 ন্যানোমিটার, এটা 1 ন্যানোমিটার, এটা ন্যানো পার্টিকেল। সো 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার, এটা কিন্তু খুব স্মল। ওকে, সো ন্যানো পার্টিকেলের যদি একদম সবচেয়ে বেশি পরিমাণে কাজ হচ্ছে যে ন্যানো পার্টিকেল নিয়ে, সেটার নাম হচ্ছে কার্বন ন্যানো টিউব। আচ্ছা, কার্বন ন্যানো টিউব ব্যাপারটা কোত্থেকে আসে তার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে কার্বনের কোন রূপ থেকে আমরা আসলে ন্যানো টিউব পাইতে পারি। কার্বনের রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে হিরক। সো গ্রাফাইটের একটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন আমি বোর্ডে দেখাইছি। গ্রাফাইটে যেটা হয় যে sp2 হাইব্রিডাইজেশন হয়, তো প্রত্যেকটা কার্বনে 3টা সিগমা বন্ড করে তার পার্শ্ববর্তী কার্বনের সাথে অ্যাটাচ থাকে। সো যেটা হয় যে গ্রাফাইটগুলো একটা লেয়ার বাই লেয়ার থাকে, একটা লেয়ার দেন আরেকটা লেয়ার, আরেকটা লেয়ার, আরেকটা লেয়ার। যেমন আমরা পেন্সিল দিয়ে যখন খাতায় লিখি একটা করে লেয়ার জাস্ট খাতায় স্লাইড করে খাতার মধ্যে লিখতেছে আর খাতার মধ্যে এঁটে যাচ্ছে আর কি। সো এই যে পুরো একটা এরকম করে অসংখ্য লেয়ার যখন হবে তখন দ্যাট উইল বি কল্ড গ্রাফাইট। এখন আমি যদি একটা লেয়ার চিন্তা করি গ্রাফাইটের, এটা একটা লেয়ারকে বলে গ্রাফিন। সো এই যে গ্রাফিন এরকম একটা লেয়ার, এই লেয়ারটাকে যদি আমরা রোল করি দ্যাট উইল বি লাইক এ টিউব, এবং এই যে টিউবটা রোল করা টিউবটা এটার ডাইমেনশন হচ্ছে ন্যানোমিটার ডাইমেনশনে। সো দ্যাটস ওয়াই দ্যাট উইল বি কল্ড এ ন্যানো টিউব। এবং কিসের ন্যানো টিউব ভাইয়া? কার্বনের ন্যানো টিউব, দ্যাটস এর নাম হচ্ছে CNT, কার্বন ন্যানো টিউব। বাট কথা হচ্ছে কার্বন ন্যানো টিউবের কিছু বিশেষ টাইপ আছে, যেমন এরকম হতে পারে একটা ন্যানো টিউব, ধরো যে একটা টিউব, এটা আবার আরেকটা টিউবের ভিতরে, ওইটা আবার আরেকটা টিউবের ভিতরে। তো এই যে ন্যানো টিউবের যেটা হতে পারে যে ওয়াল, এটাকে যদি একটা ওয়াল চিন্তা করে, একটা ওয়াল হতে পারে, একাধিক হতে পারে, 2টা হতে পারে বা 3টা হতে পারে। সো ন্যানো টিউবের হতে পারে SWCNT মানে সিঙ্গেল ওয়াল্ড কার্বন ন্যানো টিউব হবে একটা। ডাবল ওয়াল হতে পারে, 2 এর বেশি হলে সেটা বলা হচ্ছে মাল্টি ওয়াল কার্বন ন্যানো টিউব, MWCNT। তো সরাসরি না সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানো টিউব পাওয়া যায় না, যেটা পাওয়া যায় এটা হচ্ছে মাল্টি ওয়াল কার্বন ন্যানো টিউব। তো মাল্টি ওয়াল কার্বন ন্যানো টিউব থেকে যেটা হয়েছে বাইরের
একটা একটা করে টিউব কেটে কেটে বা টিউবগুলোকে ব্রেক ডাউন করে করে সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউব বানানো হয়। সো এই জন্যই দেখা যায় যে সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউবের দাম হচ্ছে মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউবের অ্যাপ্রক্সিমেটলি 7 to 7.5 টাইমস। যদি একটা মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউবের দাম হচ্ছে 20,000 টাকা হয় একটা সার্টেন অ্যামাউন্টের, সেম অ্যামাউন্টের সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউবের দাম কিন্তু হবে 7 গুণ অ্যাপ্রক্সিমেটলি। সো এখন আমরা বোর্ডে আর একটা জিনিস লিখছি, যেমন হচ্ছে 0D। 0D এটার মানে হচ্ছে যে যদি কোনো একটা ন্যানো ম্যাটেরিয়ালসের সবগুলো ডাইমেনশনই ন্যানোমিটারে থাকে, দ্যাট উইল বি কল্ড জিরো ডাইমেনশন। এটার একটা এক্সাম্পল হচ্ছে কোয়ান্টাম ডট। ওকে, 1D মানে একটা ডাইমেনশন ন্যানোমিটারে নাই, বাকি দুটো ন্যানোমিটারের স্কেলে আছে। সো একটা হয়তো বা 100 ন্যানোমিটারের বেশি, বাকিগুলো 100 ন্যানোমিটারের কম। সেটা হচ্ছে ধরো অনেকটা হচ্ছে ন্যানো রড। আর 2D মানে হচ্ছে যে তার দুইটা ডাইমেনশন ন্যানোমিটার স্কেলে নাই, একটা 100 ন্যানোমিটারের মধ্যে, বাকি দুইটা 100 ন্যানোমিটারের উপরে। তো সেক্ষেত্রে যেটা হইতে পারে যে ন্যানো রড, ন্যানো থ্রেড হইতে পারে, এটা যে ন্যানো একটা সুতার মতো, আর ন্যানো রড হইতে পারে। ওকে, সো এই ন্যানো পার্টিকেলের সুবিধাটা কি? এই ন্যানো পার্টিকেলের অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায়, যেমন সেমিকন্ডাক্টর চিপের জন্য ন্যানো পার্টিকেল খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে, ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে ন্যানো পার্টিকেলের অনেক বেশি পরিমাণে ইউজ ইদানিংকালে দেখা যাচ্ছে। সো রিসেন্টলি যেটা হচ্ছে যে ড্রাগ ডেলিভারি ব্যাপারটাকে বেশি বেশি মানে এই ন্যানো পার্টিকেলদের ড্রাগ ডেলিভারি করেছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। ক্যান্সার ট্রিটমেন্টে ন্যানো পার্টিকেলদের ড্রাগ ডেলিভারি করা হয়। তাছাড়া ওয়াটার ট্রিটমেন্টে এই ন্যানো পার্টিকেল ইউজ করা হয়ে থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য ন্যানো পার্টিকেল ইউজ করা হয়ে থাকে, ফুয়েল সেলের ইলেকট্রোলাইট হিসেবে ন্যানো পার্টিকেল ইউজ করা হয়ে থাকে। সো এই নানামুখী ব্যবহারের কারণে বা আরো অনেক ব্যবহার আছে, ওই ব্যবহারগুলোর কারণে ন্যানো পার্টিকেলের একটা বিশাল বড় ফিল্ড তৈরি হয়েছে। সো এই কার্বন ন্যানোটিউব বা ন্যানো পার্টিকেলের কিছু সংখ্যক বিশেষ প্রপার্টি আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, থার্মাল প্রপার্টি আছে। ওই প্রপার্টিগুলো নর্মাল ম্যাটেরিয়ালসের প্রপার্টি যে অনেক এনহেন্স প্রপার্টি, দ্যাটস আমরা হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালসের দিকে ঝুঁকছি এবং ন্যানো ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করছি আর কি। সো ন্যানো ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করার কারণে বা ন্যানো ম্যাটেরিয়ালসে যেসব রিসেন্টলি হচ্ছে এক ধরনের বুট তৈরি হয়েছে, ফুটবল বুট, যেটার নিচের যেই পার্টটা আছে স্পাইকগুলা ন্যানো ম্যাটেরিয়ালসের প্রোডাকশন করা হয়েছে এবং এটার স্পাইকগুলার স্ট্রেংথ অনেক বেড়ে গেছে এবং এই জন্য হচ্ছে দেখা যায় যে একটা বুট ক্ষয় হচ্ছে না বা একটা বুট ইজিলি নষ্ট হবে না, এটা অনেকদিন পর্যন্ত ইউজ করা যাবে। সেরকম নানামুখী ব্যবহার আছে। এবং এই মাল্টিওয়াল কার্বন ন্যানোটিউবের একটা প্রবলেম হয়েছে যে মাল্টিওয়াল কার্বন ন্যানোটিউব কিন্তু টক্সিক। সো মাল্টিওয়াল কার্বন ন্যানোটিউব টক্সিক হওয়ার কারণে কিন্তু এটাকে ড্রাগ ডেলিভারিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তো ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করে গ্রাফিন। বাট প্রবলেম ইজ দ্যাট যখন আমার কোনো একটা জায়গায় ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দরকার, বাট আমাকে গ্রাফিন ইউজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি গ্রাফিন ইউজ করলে কাজ হবে না, বিকজ গ্রাফিনের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেক লো। সো গ্রাফিনের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকে গ্রাফিন অক্সাইড যেটা ইউজ করা হচ্ছে, GRO, গ্রাফিন অক্সাইড ব্যবহার করা হচ্ছে ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে। বাট গ্রাফিন অক্সাইডের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি লো হওয়ার কারণে এটাকে রিডিউসড করা হয়, রিডিউসড গ্রাফিন অক্সাইড প্রোডাকশন করা হয়। রিডিউসড গ্রাফিন অক্সাইড প্রোডাকশনের জন্য যে ইউজ করে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রেট বা হাইড্রোজেন ইউজ করে রিডাকশনের জন্য, আর অক্সিডাইজ করার জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর পটাশিয়াম নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি। সো গ্রাফিন অক্সাইডের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কম, দ্যাটস এটাকে রিডিউস করে রিডিউস গ্রাফিন অক্সাইড বানানো হয়। এখন যেটা হয়েছে রিডিউস গ্রাফিন অক্সাইড নিয়ে এখন কাজ সবচেয়ে বেশি হচ্ছে। শুরুতে কাজ ছিল গ্রাফিন নিয়ে, দেন গ্রাফিন অক্সাইড নিয়ে, এখন রিডিউস গ্রাফিন অক্সাইড নিয়ে এবং CNT নিয়ে কাজ হচ্ছে। সো মোটামুটি এই হচ্ছে ন্যানো পার্টিকেল নিয়ে কথাবার্তা। তাছাড়া আমার অনেক পড়ালেখা আছে যেটা তোমরা বই থেকে দেখলে খুব ভালো রকম আইডিয়া পাবা, ওগুলো জাস্ট অনেকটা ইনফরমেশন টাইপের। সো আমরা অত ইনফরমেশন না দেই, জাস্ট বেসিক কথাবার্তা বলি। আজকের লেকচার বা ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।